যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামে যে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়, এই ব্যাকটেরিয়ার টক্সিন দেখা যায় যে বিভিন্ন ভাবে যে এফেক্ট করে হিউম্যান বডিকে। তার ভিতরে দেখা যায় যে যারা টিটেনাসে আক্রান্ত হয় তাদের ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, বিশেষ ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, যেটা নাম হচ্ছে একটু। আর টিটেনাস হলে যে ট্রাঙ্কের মাসেল, ব্যাক মাসেল গুলো তখন দেখা যায় যে ওখানে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, মেরুদণ্ড মানে ব্যাক স্ট্রাকচার গুলো ধনুকের মতো বাঁকা হয়ে যায়, যেটাকে বলে অপিস্থোনাস, অপিস্থোনোটাস। অপিস্থোটোনাস, এটা হচ্ছে যে যে ট্রাঙ্কের যে স্প্যাজম হয় সেটার নাম হচ্ছে এটা। আর ফেশিয়াল মাসেল আরো কিছু কন্ডিশনের কারণে এফেক্টেড হতে পারে, যেমন কথা শুনতে পাচ্ছি না। এটা শোনা যাচ্ছে না? আপনারা কি কেউ কাটা কাটা শুনতেছেন না? আসতেছে। এখন কি শোনা যাচ্ছে? নো স্যার। স্যার এখন ঠিক আছে। আমি যেটা বললাম যে সিম্পটম দেখা যায়, এই সিম্পটমের ভিতরে যে যারা টিটেনাসে সাফার করে তাদের যে এক্সপ্রেশন থাকে, যেটার নাম হচ্ছে রাইসাস সার্ডোনিকাস। এই যে মাসেল, যে এই মহিলা যে অভিব্যক্তিটা দেখা যাচ্ছে মাসেলে, ফেশিয়াল মাসেলের এই অভিব্যক্তিটার নাম হচ্ছে রাইসাস সার্ডোনিকাস। আর টিটেনাসের পেশেন্টদের যে ট্রাঙ্ক মাসেল গুলো আছে, সেই ট্রাঙ্ক মাসেল গুলো স্প্যাজম হওয়ার জন্য যে যে কন্ডিশনটা ডেভেলপকে বলা হয় অপিস্থোটোনাস, যে একটা ধনুকের মতো বাঁকা হয়ে যায়। টিটেনাসে যারা টিটেনি দিয়ে যারা আক্রান্ত হয়, টিটেনাসে যারা সাফার করে, তারা দেখবেন যে যখন এই মাসেল গুলো স্প্যাজম হতে থাকে তখন হচ্ছে যে তার বডিটাকে ধনুকের মতো বাঁকা করে ফেলে। কি শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। এর বাইরে আরো কিছু ডিজিজে ফেশিয়াল মাসেল গুলো এফেক্টেড হতে পারে। এর ভিতর পার্কিনসন ডিজিজ এর নাম মোটামুটি অলমোস্ট সবাই কম বেশি জানে, যে পার্কিনসন ডিজিজ এটা হচ্ছে প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, যে সময়ের সাথে সাথে যে নিউরন নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজেনারেশন হতে থাকে, যার জন্য কিছু কিছু এটা পার্কিনসন ডিজিজ, এটা হচ্ছে যে বেজাল যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের সমস্যা বলা হয়। যে ব্রেনের ভিতরে যে বেজাল নিউক্লিয়াস থাকে, ওখানে যে সাবস্টেন্সিয়া নাইগ্রা, তারপর পুটামেন, কটেট নিউক্লিয়াস, এই যে বেজাল নিউক্লিয়াস গুলো থাকে, সেই নিউক্লিয়াসের সমস্যার কারণে দেখা যায় যে মোটর যে মুভমেন্ট গুলো থাকে সেই মুভমেন্ট গুলো তখন কোঅর্ডিনেটেড ওয়েতে হয় না। এই ডিজিজটাকে বলা হয় পার্কিনসন ডিজিজ। এই ডিজিজ হলে দেখা যায় যে যারা পার্কিনসন ডিজিজে সাফার করে তাদের
যে ফেসিয়াল যে অভিব্যক্তি থাকে সেই অভিব্যক্তিগুলো তারা প্রকাশ করতে পারে না। ফেসটা অনেক সময় মাস্কিং ফেস বলা হয়, যে মুখোশের মতো, যে একটা মুখোশ যখন মানুষ পরে থাকে তার কোনো অভিব্যক্তি চেঞ্জ হয় না। এরকম যারা পার্কিনসন ডিজিজে সাফার করে অ্যাডভান্স স্টেজে, তখন তাদের এই ফেসিয়াল মাসেল গুলোর অভিব্যক্তি, মানে ফেসিয়াল মাসেল গুলো যে ব্যবহার করা হয় বিভিন্ন অভিব্যক্তি প্রকাশের জন্য, অভিব্যক্তি তারা প্রকাশ করতে পারে না। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। আমি কি বললাম বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন? আপনাদের কথা কি কেটে কেটে আসতেছে? যেটা বললাম যে পার্কিনসন ডিজিজের কথা বললাম, এটা হচ্ছে প্রোগ্রেসিভ নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। যে ডিজিজ হলে অন্যান্য অনেক সমস্যার পাশাপাশি যে ফেসিয়াল এক্সপ্রেশনের যে মাসেলগুলো, সেই মাসেলগুলো ঠিকমতো কাজ করে না, যার কারণে এই পার্কিনসন ডিজিজে যারা সাফার করে তাদের ফেসিয়াল এক্সপ্রেশনটা লস থাকে, মাস্ক থাকে, যে তাদের ফেসটা দেখতে অনেকটা বলা হয় যে মাস্ক পরে থাকলে মানুষের যে কোন রকম আপনি যে হাসি কান্না ঠাট্টা করলে যে মাসেল ফেসিয়াল মাসেল গুলো যে পরিবর্তন গুলো হয়, এদের মাসেলে কোনো পরিবর্তন হয় না। এদের ফেসিয়াল এক্সপ্রেশনটা বলা হয় যে অনেকটা মাস্কের মতো, এই জন্য এদেরকে বলা হয় মাস্কিং ফেস বলা হয়। কি বললাম বোঝা গেল? এদের বাইরে পার্কিনসন ডিজিজের কমন কিছু কার্ডিনাল সাইন থাকে, বলা হয় যে ব্রাডিকাইনেসিয়া থাকে। এরা কোনো কিছু করতে দিলে সেই কাজটা শুরু করতে সময় লাগায়। তারপরে এদের ট্রেমর থাকে, দেখবেন যে অনেকের হাত পা মাথা কাঁপতেছে, এইটা থাকে ট্রেমর থাকে। রেস্টিং ট্রেমর থাকে, যেটা হচ্ছে যে যখন রেস্টে থাকে তখন ট্রেমর থাকে ইনিশিয়ালি। তারপরে এদের হচ্ছে পোস্টারাল ইনস্টেবিলিটি থাকে, তারা পোস্টারাল যে রিফ্লেক্সেস থাকে সেটা অনেক সময় ঠিকমতো মেইনটেইন করতে পারে না, এবং এরা সামনের দিকে ঝুঁকে হাঁটে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এরপর অ্যাটলিস্ট ফেসিয়াল পালসি, যে বেলস পালসি, এটার কথা একটু মনে রাখবেন। আর হচ্ছে ওই টিটেনাস এবং পার্কিনসন। আর এখানে কনজেনিটাল কিছু রোগের কারণে ওই ফেসিয়াল মাসেল গুলো অ্যাফেক্টেড হতে পারে। এর ভিতরে মোবিয়াস সিনড্রোম একটা আছে, সেখানে ফেসিয়াল মাসেল গুলো প্যারালাইসিস হয়ে যায়, পাশাপাশি চোখ বন্ধ করতে পারে না। তারপর হচ্ছে স্যার বাচ্চাদেরও কি এটা হয়? কি বলতেছেন? বাচ্চাদেরও কি এটা হয়? এটা তো বাচ্চাদের, এই যে যেটা মোবিয়াস সিনড্রোম, এটা হচ্ছে বাচ্চাদের। এটা হচ্ছে কনজেনিটাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের কারণে দেখা যায় যে তার যে ফেসিয়াল যে মাসেল গুলো থাকে, সেই ফেসিয়াল মাসেল গুলো প্যারালাইসিস থাকে, সে চোখের পাতা ক্লোজ করতে পারে না এবং চোখটাকে মুভমেন্ট করতে, সাইড টু সাইড মুভমেন্ট ঠিকমতো করতে পারে না। এটা হচ্ছে কনজেনিটাল একটা ডিসঅর্ডার। স্যার বড়দের হয় না এটা, তারপরে শুধু বাচ্চাদের? হ্যাঁ, ওটা কনজেনিটাল, এটা বড় ভিতর থাকবে, কিন্তু এটা হচ্ছে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন বিভিন্ন ধরনের অ্যানোমালিসের কারণে তার নিউরোলজিক্যাল পরিবর্তনটা হবে, যেটা বাচ্চা যখন পৃথিবীতে আসবে তখন সেইটার প্রকাশটা তখন প্রকাশ পাবে। যে সমস্যা বাচ্চা জন্ম থেকেই নিয়ে আসবে, কিন্তু সেটার প্রকাশটা হচ্ছে পৃথিবীতে আসার পরে হবে। কি বোঝা গেল? জি স্যার। তারপরে এইটা হয়তো অনেকেই শুনছেন যে রামসে হান্ট সিনড্রোম, এটা শুনছেন কিনা? এখানে দেখা যায় কিছু কিছু পেশেন্টের এইটা হয়, যে রামসে হান্ট সিনড্রোম কমনলি হচ্ছে টাইপ 2 নামে একটা হয়, যে
হার্পিস জোস্টার ভাইরাসের নাম শুনছেন? জি স্যার। হার্পিস জোস্টার ভাইরাসের একটা বৈশিষ্ট্য আছে, এরা হচ্ছে যে নার্ভ রুট, বিশেষত ডরসাল যে নার্ভ রুট থাকে সেই নার্ভ রুট গুলোকে এরা খুব প্রিফার করে। এই ভাইরাস গুলো ওখানে বলা হয়েছে যে ওখানে অ্যাক্টিভেশন অনেক ভালো হয় ভাইরাস গুলো, এবং ওইটার কারণে দেখা যায় যে ওই নার্ভ গুলো যখন ক্ষতিগ্রস্ত হয় নার্ভ গুলো তখন ঠিক মতো কাজ করতে পারে না, যার কারণে দেখা যায় যে এই সমস্যাগুলো, এই ফেসিয়াল মাসেল গুলো তখন হচ্ছে এফেক্টেড হতে থাকে। এবং এই রামসান্ড সিনড্রোমের পেশেন্টে দেখা যায় যে তার কানে শুনতে সমস্যা হয়, তারপর কানে এখানে র্যাশের মতো থাকে, যে এখানে দেখা যায় যে স্কিনে কিছু পরিবর্তন থাকে, এবং পাশাপাশি দেখা যায় ফেসিয়াল মাসেল গুলো প্যারালাইসিস হয়ে যায় ফেসিয়াল নার্ভটা এফেক্টেড হওয়ার কারণে। স্যার এটা তো অনেকটা এরপরে বেলস পালসির মতো। এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেসিয়াল পালস, বেলস পালস। কিন্তু এখানে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে ভাইরাস দেওয়া হয় সেটা হচ্ছে হার্পিস জোস্টার ভাইরাস দেওয়া হয়। আর বেলস পালসি তো আর বেলস পালসি যে ভাইরাস বেশি হয় সেটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে একটা বড় অংশ হয় হার্পিস ভাইরাস দিয়ে, কিন্তু এটা হচ্ছে যে হার্পিস জোস্টার ভাইরাস দিয়ে এটা হয়। এবং এখানে বিশেষত আপনি এখানে স্কিনের কিছু অথবা যে অডিটরি ক্যানালের ভিতরে কিছু পরিবর্তন পাবেন, যেটা ওইটা। এরপর হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন, যে এই মাসেলস অফ ম্যাস্টিকেশন হচ্ছে চারটা মাসেল, এটার ভিতর ম্যাসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড। এটা পরীক্ষাতে আবার অনেক সময় ধরে যে মাসেলস অফ ম্যাস্টিকেশনের ভিতর কি কি মাসেলস আছে সেই মাসেল গুলোর নাম। ফাইবারতে তো আর এত কিছু ধরবে না, যে মাসেল গুলোর নাম জিজ্ঞাসা করে, অ্যাকশন জিজ্ঞাসা করতে পারে, আর হচ্ছে নার্ভ সাপ্লাই। এখন যেটা হচ্ছে যে এই মাসেল যেটা নাম হচ্ছে ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। এখন এই মাসেল গুলোর অরিজিন, ইনসেশন মনে রাখ। এখন যেটা হচ্ছে যে মাসেলস অফ ম্যাস্টিকেশন, এইটা ওভারঅল এই মাসেল গুলোর নার্ভ সাপ্লাই আসে হচ্ছে যে ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভটা হচ্ছে 5 নম্বর ক্রেনিয়াল নার্ভের একটা ডিভিশন। 5 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি? ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের কয়টা ডিভিশন থাকে? আমি বলছিলাম মনে হয়। ট্রাইজেমিনালের 3টা ডিভিশন থাকে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার ডিভিশন। এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন থেকে সাপ্লাই হয় হচ্ছে যে এই মাসেলটা, ম্যাসেটার মাসেলটা, এবং এই মাসেলের ইন্ডিভিজুয়াল মাসেলের কাজ হচ্ছে এলিভেটস দ্য ম্যান্ডিবল টু ক্লোজ দ্য মাউথ। কারণ আপনার ম্যাস্টিকেশন করার সময় মাসেল গুলো মুখটাকে আপনাকে ক্লোজ করতে হবে, না হলে তো আপনি চাবাতে পারবেন না, চিপড়াইতে পারবেন না। তারপর টেম্পোরালিস মাসেল, এই মাসেলটার নাম হচ্ছে টেম্পোরালিস। এটা টেম্পোরাল বোন থেকে, টেম্পোরাল বোনে যে টেম্পোরাল ফোসা থাকে সেখান থেকে উৎপত্তি হয়, এজন্য নাম আছে টেম্পোরালিস মাসেল। এবং এটাও সাপ্লাই হয় হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ থেকে। আর এটার অ্যাকশন আছে এলিভেটস দ্য। হ্যাঁ বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন না কেটে কেটে যাচ্ছে এখন? না স্যার, শোনা যাচ্ছে। তাহলে এই মাসেলটা হচ্ছে যে যে এই মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন ট্রাইজেমিনাল নার্ভ থেকে আসে। এইটারও মেইন কাজ
তারপর left lateral pterygoid and right medial pterygoid turn the chin to the left side and vice versa. যে লেফট সাইডে টার্ন করার জন্য লেফট টেরিগয়েড এবং রাইট মিডিয়াল টেরিগয়েড মাসেলের কাছে, আবার রাইট সাইডে সিনটা যখন আমরা টার্ন করি তখন হচ্ছে রাইট ল্যাটারাল টেরিগয়েড এবং লেফট মিডিয়াল টেরিগয়েড এবং রাইট ল্যাটারাল টেরিগয়েড তখন হচ্ছে কাজ করে। মিডিয়াল টেরিগয়েড এটারও নাম ম্যান্ডিবুলার নার্ভ, এটা অ্যাকশন আছে এলিভেটস ম্যান্ডিবল, প্রোটিউশন অফ দি ম্যান্ডিবল, সাইড টু সাইড গ্রাইন্ডিং মুভমেন্ট। এখন যদি এত কিছু যদি ওই সময় না মনে থেকে ভাইবার সময় এক কথাই বলে দেবেন যে এটা ম্যাস্টিকেশনের জন্য, যে আপনার ম্যান্ডিবলকে যে ম্যান্ডিবলের যে বিভিন্ন মুভমেন্টের দরকার হয় সবগুলো মুভমেন্টই এই মাসেলগুলোর মাধ্যমে হয়ে থাকে। যে এটা প্রোটিউশন করে, এটা ম্যান্ডিবলকে এলিভেশন করে, আবার একটা মাসেল হচ্ছে যে ম্যান্ডিবলকে মাউথকে ওপেন করে, তারপর সাইড টু সাইড গ্রাইন্ডিং মুভমেন্ট করে, সবগুলোই হচ্ছে এই মাসেলগুলোর মাধ্যমে হয়ে থাকে। এবং মাসেলগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ এক কথায়। ঠিক আছে? এরপর আছে সুপ্রাহায়োইড মাসেল, যে হায়োইড যে বোনস নেকে উপরের দিকে, তার উপরের দিকে হায়োইড বোনের উপরের দিকে যে মাসেলগুলো থাকে সেগুলোকে সুপ্রাহায়োইড গ্রুপের মাসেলের ভিতরে ধরা হয়। হায়োইড বোনের নিচে ইনফ্রাহায়োইড মাসেল গ্রুপের ভিতরে ধরা হয়। এখন এই মাসেলগুলোর নাম মনে রাখেন, কারণ সবগুলো আমি তো বললাম যে সবগুলো মনে রাখার ভিতর ডাইগ্যাস্ট্রিকটা একটু মনে রাখতে হবে, যে মাসেলগুলোর নামের ভিতর ডাইগ্যাস্ট্রিক, স্টাইলোহায়োইড, মাইলোহায়োইড, জেনিওহায়োইড, হায়োগ্লোসাস, এই সবগুলো মাসেল হচ্ছে হায়োইড বোনের উপরে এইখানে দিকে থাকে হচ্ছে এই মাসেলগুলা। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন এই ডাইগ্যাস্ট্রিক মাসেলটা একটু জানতে হবে, কারণ ডাইগ্যাস্ট্রিক মাসেলে দুইটা বেলি থাকে, এন্টিরিয়র বেলি আর পোস্টেরিয়র বেলি। এবং ডাইগ্যাস্ট্রিক মাসেলের এইটা হচ্ছে এন্টিরিয়র বেলি আর এইটা হচ্ছে পোস্টেরিয়র বেলি। কারণ এই যে ম্যান্ডিবুলার নিচে এবং ডাইগ্যাস্ট্রিক মাসেলের ভিতরে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, যেটাকে বলা হয় ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল অথবা ম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল। আমি কি বললাম বোঝা গেল? বুঝি নাই স্যার, আবার একটু বলেন। ডাইগ্যাস্ট্রিক যে মাসেলের কথা বললাম, যে সুপ্রাহায়োইড মাসেলের ভিতরে যে মাসেলগুলো, ডাইগ্যাস্ট্রিক মাসেলের কথা বললাম। এখন ডাইগ্যাস্ট্রিক মাসেলের দুইটা বেলি থাকে, একটা হচ্ছে এন্টিরিয়র বেলি, দুই পাশেই তো ডাইগ্যাস্ট্রিক মাসেল থাকে। এখন এই যে এটা হচ্ছে দুই পাশের ডাইগ্যাস্ট্রিক মাসেলের দুইটা করে বেলি থাকে, এটা সামনের দিকে এটা হচ্ছে এন্টিরিয়র বেলি আর পিছনের দিকে এটা, এবং এইখানে তো উপরের দিকে ম্যান্ডিবলসটা থাকে, যে এই ম্যান্ডিবল বোনের নিচে এবং ডাইগ্যাস্ট্রিক যে মাসেল আছে তার মাঝখানে যে এইটা মিলে যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, সেই ট্রায়াঙ্গেলকে বলা হয় ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল অথবা ম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল। বুঝা গেল? স্যার ট্রায়াঙ্গেলের পার্টটুকু বুঝিনি, আরেকবার একটু আমাদের নেকে অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল গুলোতে আপনি খালি চোখে দেখা যায় না, যখন সেকশন করা যায় তখন হচ্ছে যে কতগুলো স্ট্রাকচার দিয়ে এই ট্রায়াঙ্গেল গুলো তৈরি হয় এবং এই ট্রায়াঙ্গেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। এখন এখানে একটা ট্রায়াঙ্গেলের কথা বললাম যেটার নাম হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল অথবা ম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয় যে এটা উপরের দিকে ম্যান্ডিবল, সামনের দিকে এন্টিরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, পিছনের দিকে নিচের দিকে হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। এইটা মিলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে ডাইগ্যাস্ট্রিক অথবা ম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল। কি ক্লিয়ার? জি স্যার।
যে ট্রায়াঙ্গেলের একটা যে ট্রায়াঙ্গেলের একটা বাহু হচ্ছে ম্যান্ডিবল, আরেকটা বাহু হচ্ছে এন্টিরিয়র বেলি, আর একটা বাহু হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। এখন এন্টিরিয়র বেলি যেটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেলটা একটু মনে রাখতে হবে, কারণ এন্টিরিয়র বেলি এটা উৎপত্তি হয় হচ্ছে ম্যান্ডিবল থেকে। ম্যান্ডিবলে যে ডাইগ্যাস্ট্রিক ফোসা থাকে সেইখান থেকে উৎপত্তি হয় হচ্ছে এন্টিরিয়র বেলি, আর পোস্টেরিয়র বেলি উৎপত্তি হয় হচ্ছে যে এখানে কানের পিছনে যে মাস্টয়েড বোন থাকে, যেটা টেম্পোরাল বোনের অংশ বলা হয়, সেইখান থেকে উৎপত্তি হয় এই পোস্টেরিয়র বেলি। আর এই দুইটা বেলি মিলিত হয় থাকে, যার কারণে এই যে মাসেল আর বাকিগুলো যে আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আমার স্যার, কথা কি শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে? শোনা যাইতেছে স্যার। হ্যাঁ, এখন ডাইগ্যাস্ট্রিক মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে যে এর দুইটা বেলি থাকে, এন্টিরিয়র বেলি এবং পোস্টেরিয়র বেলি। এন্টিরিয়র বেলি নার্ভ সাপ্লাই হচ্ছে নার্ভ টু দা মাইলোহাইড, আর পোস্টেরিয়র বেলি নার্ভ সাপ্লাই হচ্ছে নার্ভ টু মাইলোহাইড, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ। এখন এই ডাইগ্যাস্ট্রিক মাসেলের যে অ্যাকশন সেটা হচ্ছে ডিপ্রেস দা opening mouth or against resistance, elevates the hyoid bone. যে সুপ্রাহাইড মাসেলগুলো বললাম, সেই মাসেলগুলো যে কাজটা করে সেটা হায়ার্ড বোনকে এলিভেট করে। এখন এখানে একটা জিনিস, এটা ডাইগ্যাস্ট্রিক মাসেলের একটা সম্ভাবনা খুবই 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 কম। স্টেনোথাইরয়েড, থাইরোহাইড, অমোহাইড।
এই মাসেল গুলোর ওভারঅল যে ফাংশনটা করে এগুলো হচ্ছে হায়াট বোনকে ডিপ্রেস করে। উপরে সুপ্রাহায়াট মাসেল গুলোর ক্ষেত্রে বলছিলাম যে সুপ্রাহায়াট মাসেল গুলো হচ্ছে মেইনলি হায়াট বোনকে এলিভেট করে, আর ইনফ্রাহায়াট মাসেল গুলো হায়াট বোনকে ডিপ্রেস করে। এখন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ল্যাটারাল সার্ভাইকাল মাসেল, যে নেকের যে মাসেল আছে তার ভিতরে পরীক্ষার জন্য ট্রাপিজিয়াস এবং স্টেরনোক্লিডা মাসেলপূর্ণ, কারণ এটাতে পরীক্ষাতে অলমোস্ট রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে? শোনা যাইতেছে স্যার ঠিক আছে। এখন ট্রাপিজিয়াস অথবা স্টেরনোক্লিডা মাস্টয়েড যদি নেক মাসেল পরীক্ষাতে পড়ে তাহলে এই দুইটার একটা পরীক্ষাতে পড়ার সম্ভাবনা অনেক বেশি, আর ভাইভাতে এটা কমনলি ধরা হয়, কারণ এটা যে নেকে যে বিভিন্ন সমস্যাগুলো হয় সেখানে দেখা যায় যে স্টেরনোক্লিডা মাস্টয়েড এবং ট্রাপিজিয়াস মাসেল এফেক্টেড হয়, যার কারণে এই মাসেলগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন ট্রাপিজিয়াস, যে এইখানে যে মাসেলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রাপিজিয়াস, এবং এটার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই সব পড়তে হবে। অরিজিন হচ্ছে স্পাইনাস প্রসেস অফ দি ভার্টিব্রা C7 থেকে thoracic 12 and then nuchal ligament। এটা নাম শুনছেন? জি না স্যার। এটা নিউক্যাল লিগামেন্ট হচ্ছে এক ধরনের লিগামেন্ট, এটা হচ্ছে ফাইব্রাস ব্যান্ড, যেটা হচ্ছে যে এইটা হচ্ছে যে সার্ভাইকাল 1 থেকে সার্ভাইকাল 7 ভার্টিব্রা স্পাইনাস প্রসেসের সাথে এটা লাগানো থাকে। এইটার নাম হচ্ছে নিউক্যাল লিগামেন্ট অথবা লিগামেন্টাম নিউকি। আমি কি বললাম, বোঝা গেল? জি না স্যার, আরেকবার বলেন। যে এই ওটা বলা হচ্ছে যে মাসেলের অরিজিন নিয়ে তো কোনো সমস্যা নেই, অরিজিন হচ্ছে সার্ভাইকাল 7 থেকে thoracic 12 এর যে স্পাইনাস প্রসেস থাকে, যে পিছনের দিকে যে প্রসেসটা থাকে, যে প্রসেসটা আমরা হাত দিলে অনুভব করতে পারি, সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এখান থেকে উৎপত্তি হয় হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। ইনসারশন নিচ্ছে হচ্ছে এখানে এবং এখানে যে নিউক্যাল লিগামেন্ট থাকে এখানে যে ইনসারশন নিচ্ছে হচ্ছে আবার উপরের দিকে এবং মাঝখানের দিকে ইনসারশন নিচ্ছে এবং সাইডের দিকে ইনসারশন নিচ্ছে। এখন এখানে একটা নিউক্যাল লিগামেন্টের কথা একটা লেখা আছে। নিউক্যাল লিগামেন্ট হচ্ছে যে এটা হচ্ছে যে সার্ভাইকাল 1 থেকে মানে একবার এই যে অক্সিপিটাল বোনের যে অক্সিপিটাল প্রোটিউবারেন্স আছে পিছনের দিকে, যে অক্সিপিটাল বোনের পিছনের দিকে হাত দিলে যে উঁচু মতো জায়গাটা দেখা যায় সেটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এখান থেকে সার্ভাইকাল 7 ভার্টিব্রা পর্যন্ত এটার এক্সটেনশন থাকে, এবং এইখান থেকে যে ট্রাপিজিয়াস মাসেল গুলো যেমন এখান থেকে উৎপত্তি হচ্ছে, এখানে নিউক্যাল লিগামেন্ট থেকে কিছু অংশ উৎপত্তি হয়, আবার কিছু অংশ এখানে ইনসারশনও নেয়। কি বোঝা গেল? জি স্যার। এখন ইনসারশন হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স যে অক্সিপিটাল বোন আপনি পিছনের দিকে যদি মাথার পিছনের দিকে হাত দিলে যে উঁচু অংশ থাকে সেটা নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। তারপরে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এর পাশে এখানে লাইন, সেগুলোকে বলা হয় নিউক্যাল লাইন। এখানে সুপিরিয়র নিউক্যাল লাইন থাকে, ইনফিরিয়র নিউক্যাল লাইন থাকে। এই নিউক্যাল লাইন এবং নিউক্যাল লিগামেন্ট এখান থেকেও এখানে ইনসারশন নিচ্ছে। তারপরে হচ্ছে যে এটা সাইডের দিকে এটা ক্লাভিকুলার ল্যাটারাল থার্ডে ইনসারশন নিচ্ছে। তারপর হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস এন্ড স্পাইন অফ দি স্ক্যাপুলা। স্ক্যাপুলা দেখছেন? জি স্যার। জি স্যার। স্যার স্ক্যাপুলার কোনটা? নিউক্যাল লাইন এটা হচ্ছে যে আপনি যে অক্সিপিটাল বোনের এখানে আমি ছবিটা আছে মনে হয়, এইটা হচ্ছে নিউক্যাল লাইন। এখানে অক্সিপিটাল বোনটা এইটা হচ্ছে অক্সিপিটাল এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, আর এইটা হচ্ছে সুপিরিয়র নিউক্যাল লাইন,
এটা হচ্ছে ইনফেরিয়র নিউক্লিয়ার লাইন। এটা হচ্ছে অক্সিপিটাল বোনের যে পার্ট আছে সেই পার্টগুলোর ভিতরে আছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, নিউক্লিয়ার লাইন আছে যেখানে এই অক্সিপিটাল প্রোটিউবারেন্স এবং নিউক্লিয়ার লাইনে এখানে অ্যাটাচড হয়ে হচ্ছে ওই নিউক্লিয়ার লিগামেন্ট। ঠিক আছে? জি স্যার। আর এইটার যে কিছু অংশ অ্যাটাচড হচ্ছে ইনসারশন নিচ্ছে বলা হচ্ছে ল্যাটারাল 1/3 অফ দি ক্লাভিকল, মানে এই ক্লাভিকলের ল্যাটারাল 1/3, এবং স্ক্যাপুলার হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস এন্ড স্পাইন অফ দি স্ক্যাপুলা। স্ক্যাপুলা তো দেখছেন মনে হয়। স্ক্যাপুলার দুইটা, যেটা প্রসেসের সামনের দিকে থাকে ক্রোকয়েড প্রসেস আর পিছনের দিকে উপরের দিকে থাকে হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, যেটার সাথে ক্লাভিকল যুক্ত হয়, যেটার নাম হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এখানে ক্লাভিকলটা যুক্ত হয়। আর এইটা হচ্ছে যে এই পিছনের দিকে যে আপনি হাত দিলে স্পাইনে যে স্ক্যাপুলাতে উঁচু মতো যে জায়গাটা থাকে সেটাকে বলে স্পাইন অফ দি স্ক্যাপুলা। এইখানে তাহলে হচ্ছে যে ট্রাপিজিয়াস মাসেলটা যে ইনসারশন নিচ্ছে অনেকগুলো জায়গায় ইনসারশন নিচ্ছে, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, নিউক্লিয়ার লিগামেন্ট, তারপর পোস্টেরিয়র বর্ডার অফ ল্যাটারাল থার্ড অফ দি ক্লাভিকল, অ্যাক্রোমিয়ান স্ক্যাপুলা। এখন এটার নার্ভ সাপ্লাই হচ্ছে এক্সেসরি নার্ভ এন্ড সার্ভাইকাল নার্ভ, সার্ভাইকাল 3 and 4। এক্সেসরি নার্ভ এটা কততম ক্রেনিয়াল নার্ভ? এক্সেসরি নার্ভ 11। স্যার 11 নম্বর। কত ক্রেনিয়াল নার্ভ এক্সেসরি? 10, 11, 12 কততম? 11। জি স্যার। 11। যে এটা হচ্ছে যে এক্সেসরি নার্ভ এবং কিছু ফাইবার সাপ্লাই হয়েছে সার্ভাইকাল 3-4 এর মাধ্যমে। এখন এই ট্রাপিজিয়াস মাসেলের অ্যাকশন হচ্ছে রোটেশন, রিট্রাকশন, এলিভেশন এন্ড ডিপ্রেশন অফ দি স্ক্যাপুলা। আপনারা অনেক সময় শাগিং করা হয় যে এরকম কোনো কিছু আমার পছন্দ না হলে আমরা এরকম একটা করি যে মেইনলি যে এটা যেটা মাসেল সেটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেলের মাধ্যমে এই অ্যাকশনটা প্রডিউস করা হয়। এরপর আছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, যেটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে নাম হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। এখানে যে এটা দুইটা, এটা হচ্ছে দেখতে হচ্ছে অনেকটা বলা হয় ওয়াই আকৃতির মাসেল, যে পুরোপুরি ওয়াইয়ের মতো বলা মুশকিল, তবে ওয়াই আকৃতির, যেটা স্টার্নাল হেড থাকে, ক্লাভিকুলার হেড থেকে, দুইটা হেড থেকে উৎপত্তি হয়, তারপরে ইনসারশন হয় হচ্ছে একটা জায়গায়। এটা দুইটা হেডের ভিতর স্টার্নাল হেড যেটা স্টার্নাম থেকে আসে আর ক্লাভিকুলার হেড যেটা ক্লাভিকল থেকে আসে, এজন্য নাম হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড। যে স্টার্নাম, ক্লাভিকল এবং মাস্টয়েড বোনে এটা হচ্ছে ইনসারশন নেয়। এখন অরিজিন হচ্ছে arises from the sternum and clavicle by two heads. Medial head arises from the upper part of the anterior surface of the manubrium sterni. এখন স্টার্নামের তো তিনটা অংশ থাকে, যে manubrium sterni, body of the sternum আর জিফয়েড প্রসেস অথবা জিফি স্টার্নাম। এখন manubrium sterni সামনের সারফেস থেকে এটা হচ্ছে উৎপত্তি হয় মিডিয়াল হেড, আর ল্যাটারাল হেড arises from the superior border and anterior surface of the medial third of the clavicle. এটা কিন্তু এই ট্রাপিজিয়াস এবং স্টার্নোক্লিডোমাস্টয়েড এটার অরিজিন ইনসারশন মনে রাখতে হবে। আর এই দুইটা হেড সম্পূর্ণ দিতে হবে স্যার? সম্পূর্ণ দিতে হবে নাকি ক্লাভিকল আর স্ক্যাপুলা বললেই হবে? না না, ওইটুকু বললে হবে না। তো যখন এই মাসেল যদি শর্ট নোট আসে অথবা সরাসরি অরিজিন ইনসারশন আসে তাহলে স্পেসিফিক্যালি বলতে হবে ওইটা, কারণ এটাতে মানে ক্লাভিকল তো অনেক একটা বড়, ছোট একটা স্ট্রাকচার না, বেশ বড় একটা স্ট্রাকচার। এই জন্য হচ্ছে কোন পার্ট থেকে আসতেছে সেটা হচ্ছে আপনাকে উল্লেখ করতে হবে। স্যার ফিগার রাখতে হবে? ফিগার রাখলে তো ফিগার যেটা হচ্ছে যে
অবশ্যই আঁকা উচিত আমার মতে, আঁকলে বেশি নাম্বার পাবেন। মানে স্যার এত এখানে এত কঠিন কিছু চিত্র কিভাবে আঁকবো? আপনি এত কিছু তাকাবেন না, আপনি শুধুমাত্র ইসেরটা আঁকাবেন। এখানে তো অনেকগুলো মাসেল আছে, এগুলো সবগুলো আঁকাবেন না, শুধু স্টার্নোক্লিডোমাস্টোয়েড আপনি এখানে স্টার্নাম আঁকবেন, ক্লাভিকল আঁকবেন আর উপরে মাস্টোয়েড বোন আঁকবেন। এইটা দিয়ে শুধু এইটা আর এইখানে এই অংশটুকু আঁকলেই হবে, এক পাশের অংশ আঁকলেই হবে, আপনার দুই পাশও আঁকার দরকার হবে না। আমি কি বললাম বুঝতে পারলেন? জি স্যার। আপনি এখানে তো সবগুলো মাসেল দিয়ে রয়েছে কিন্তু আপনি যখন মাঝখানে স্টার্নাম আঁকলেন, এখানে ক্লাভিকল আঁকলেন আর উপরের দিকে এখানে হচ্ছে যে ম্যান্ডিবুলার কিছু অংশ এঁকে এখানে মাস্টয়েড বোন আঁকলেন, মাস্টয়েড প্রসেস যেটা কানের পিছনে থাকে। এটা হচ্ছে মিডিয়াল হেড, এটা হচ্ছে ল্যাটারাল হেড, আর এটা হচ্ছে ইনসারশন নিচ্ছে হচ্ছে মাস্টয়েড বোনে। এটা নিচ থেকে অ্যারাইজ করার পরে তারপরে উপরের দিকে এটা একটা যে কমন ইস্যু হচ্ছে ইনসারশনে, যেটা হচ্ছে মাস্টয়েড প্রসেস, এবং এই মাস্টয়েড প্রসেসটার লোকেশন হচ্ছে টেম্পোরাল বোনের একটা অংশ যেটা কানের পিছনের দিকে, এইখানে থাকে হচ্ছে মাস্টয়েড প্রসেস। এখানে কানের পিছনের দিকে হাত দিলে যে আপনি যে বঞ্চের অংশটা পাবেন, স্পর্শ করবেন, সেটার নাম হচ্ছে মাস্টয়েড প্রসেস। এটা মেইনলি হচ্ছে মাস্টয়েড প্রসেসে ইনসারশন নেই, আর কিছু অংশ ইনসারশন নেই হচ্ছে সুপিরিয়র যে নিউক্লিয়ার লাইন থেকে অক্সিপিটাল বনে, ওখানে কিছু অংশ ইনসারশন নেই। এখন এটা নার্ভ সাপ্লাই হচ্ছে এক্সেসরি নার্ভ দিয়ে এটা নার্ভ সাপ্লাই হয়। অ্যাকশন হচ্ছে যে acting along the sternocleidomastoid muscle, we tilt the head towards the opposite side and flexes laterally. যে একটা বলা যে যদি আপনি একটা স্টেনোক্লিডোমাস্টয়েডের ইন্ডিভিজুয়াল ফাংশনের কথা চিন্তা করেন, তাহলে প্রত্যেকটা স্টেনোক্লিডোমাস্টয়েড যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে হেডটাকে টিল্টিং করে, হেডটাকে পাকায় রাখে অপোজিট সাইডে, এবং সেম সাইডে হচ্ছে ফ্লেকশন করতে পারে।
আর দুইটা স্টেনোক্লিডোমাস্টোইড মাসেল যখন একসাথে কাজ করে তখন এটা নেককে ফ্লেক্স করে এবং এক্সটেন্ড করে, হেডটাকে এক্সটেন্ড করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন অ্যালং উইথ স্কেলিনারি মাসেল। আপনার রেসপিরেটরি মাসেলের ভিতর পড়ছিলেন যে রেসপিরেশনের মেইন মাসেল অফ রেসপিরেশন হচ্ছে ডায়াফ্রাম, এর বাইরে এক্সেসরি মাসেল অফ রেসপিরেশন আছে যার ভিতরে হচ্ছে স্টেনোক্লিডোমাস্টোয়েড, স্কেলিনাস মাসেল এগুলো। স্টেনোক্লিডোমাস্টোয়েডের কমন যে স্টেনোক্লিডোমাস্টোয়েড মাসেল যদি প্রপারলি ডেভেলপ না হয় অথবা স্টেনোক্লিডোমাস্টোয়েড যদি ঠিকমতো না কাজ করে সেই কন্ডিশনটাই, সেটার নাম হচ্ছে টর্টিকোলিস বলা হয় অথবা রাইনেক বলা হয়। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এবং এই কন্ডিশনটা কিন্তু কমন একটা কন্ডিশন বলা হয়। বিশেষত এটা হচ্ছে জন্মগতভাবে অনেকের এই ধরনের সমস্যা থাকে যে রাইনেক থাকে, যে অনেক বাচ্চা পৃথিবীতে আসার পরে কিছুদিন পরে দেখা যায় তার ঘাড়টা একদিকে থাকে, সেটা হচ্ছে রাইনেক অথবা টর্টিকোলিস বলা হয়। এটার অনেকগুলো ভ্যারাইটি আছে। আপনার মেইনলি এটা মনে রাখেন যে এটা মেইনলি হচ্ছে যে বেশি হয় হচ্ছে কনজেনিটাল কারণে, যে যখন দেখা যায় স্টেনোক্লিডোমাস্টোয়েড মাসেল ক্ষতিগ্রস্ত হয় তখন হচ্ছে যে এই কন্ডিশনটা ডেভেলপ করে। এটা হচ্ছে টর্টিকোলিস। স্যার অনেক সময় ঘুমের সময় যদি পোস্টার ঠিক না থাকে তখন যে হঠাৎ করে ঘাড়ে টান লাগে, ঘাড় নাড়ানো যায় না, সেটা কেন হয়? হ্যাঁ, সেটা তো আপনার যে ঘাড়ে যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো অনেক সময় যেটা হচ্ছে যে তার লেন্থে মানে স্প্যাজম হয়, যে অনেক সময় পজিশনাল ফল্টের কারণে এটা হয়। তখন দেখা যায় যে মাসেল গুলো স্প্যাজম থাকে, কন্ট্রাক্টাইল পজিশনে থাকে। আবার যখন আপনি এগুলোকে বলা হয় যে রিল্যাক্স করবেন তখন আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে পজিশনাল ফল্টের কারণে হয়ে থাকে। আর এইটা কিন্তু এটা হচ্ছে যে আপনার ওই যে যেটা বললেন যে ঘুমের ভিতর করে এরকম হতে পারে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট না। কিন্তু এই টর্টিকোলিস এটা কিন্তু এই কিছু সময়ের পরে ভালো হয়ে যাবে এরকম না। এটাকে আপনি যদি এই স্টেনোক্লিডোমাস্টোয়েড মাসেলের যদি টর্টিকোলিস অনেক সিভিয়ার না হয় তাহলে আপনি ফিজিওথেরাপি ইন্টারভেনশন দিয়ে এটা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। কিন্তু যদি টর্টিকোলিস অনেক সিভিয়ার থাকে, যেখানে স্টেনোক্লিডোমাস্টোয়েড মাসেলের লেন্থ অনেক শর্ট থাকে, সেই ক্ষেত্রে আবার সার্জারি করে ওই লেন্থটাকে বাড়াতে হয়। স্যার টর্টিকোলিস সিভিয়ার থাকলে কি বলেছেন শুনতে পারিনি। টর্টিকোলিস যদি সিভিয়ার থাকে সেই ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন করতে, সার্জারি করে। এটা তো মেইনলি হয় হচ্ছে যে এক পাশের স্টেনোক্লিডোমাস্টোয়েড মাসেল যখন শর্ট হয়ে যায় তখন দেখা যায় যে এই সমস্যাটা দেখা যায়। তখন যেটা হচ্ছে স্টেনোক্লিডোমাস্টোয়েড মাসেলের লেন্থটাকে বাড়ানো হয় সার্জারি করে। ওকে স্যার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আর্টস মনে আছে কিনা? আপালসের কথা বলছিলাম না, ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরির সময় আর পালসের কথা বলছিলাম। এখন এখানে যেটা হচ্ছে যে স্টেনোক্লিডোমাস্টোয়েডের সাথে যে আর্টস পয়েন্ট আছে, যে যে পয়েন্টটা কোথায় থাকে, যে যে পয়েন্টে যেখানে আপনি যদি ইনজুরি হয় অথবা আঘাতপ্রাপ্ত হয় তাহলে হচ্ছে আরপালসি হবে। এখন এই আর্টস পয়েন্টটা হচ্ছে যে স্টেনোক্লিডোমাস্টোয়েডে এই মাসেলটাকে এই ধরে বেস ধরে হচ্ছে আর পয়েন্টটা ঠিক করা। It is a point about 2 to 3 centimeter above the clavicle at the junction of upper and middle thirds near the posterior border of sternocleidomastoid muscle immediately in front of the transverse process of cervical 6 vertebra.
এটা একটু মনে রাখেন যে আর্ক পয়েন্টের লোকেশনটা কোথায়। এটা হচ্ছে যে স্টেনোক্লিডোমাস্টয়েড মাসেলের পিছনের দিকে থাকবে। এটা জাস্ট ইন ফ্রন্ট অফ দি ট্রান্সভার্স প্রসেস অফ সার্ভাইকাল 6 ভার্টিব্রা বরাবর থাকবে। তারপরে হচ্ছে যে এটা আপার এবং মিডিল থার্ড, যে স্টেনোক্লিডোমাস্টয়েডের যে আপার এবং মিডিল থার্ডের যে জাংশন থাকে সেই জাংশনের কাছাকাছি থাকে। ঠিক আছে, তার মানে এই পয়েন্টে, তাহলে আপনার এই পয়েন্টে যদি আপনার কোনোভাবে ড্যামেজড হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আর ওখানে যে ব্রাকিয়াল প্লেক্সাসের যে আপার রুট গুলো থাকে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6, তখন এগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আর পালসি হবে। এটা হচ্ছে আর পয়েন্ট। এবং আর পালসির কথা যেটা বললাম যে আর পালসি হলে আপনি সার্ভাইকাল 5 এবং 6 যে নার্ভ রুট থাকে সেই নার্ভ রুটগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে ওই নার্ভগুলো দিয়ে যে মাংসপেশিগুলো সাপ্লাই হয় বাইসেপস, ব্রাকিয়ালিস, কোরাকোব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস, এই মাসেলগুলো প্যারালাইসিস হয়, যার কারণে আর্মটা একটা বিশেষ পজিশনে থাকে। যে আপনারা দেখছেন হয়তো আর্মের এই পজিশনটা, এটা হচ্ছে যে আপনারা কেউ হচ্ছে যে টিপস দিচ্ছেন যখন রেস্টুরেন্টে অথবা হোটেলে, মানে ওইরকম খাবারের দোকানে গেলে টিপস দেওয়া হয়, যদিও টিপস হচ্ছে বাংলাদেশে যেভাবে পদ্ধতি হচ্ছে হাতটাকে পিছনে দিবে, তখন হাতের ভিতরে আপনি টাকাটা ঢুকাই দিবেন অথবা কোনো কিছু দিবেন, যেটা যাতে অন্যরা কেউ এই জিনিসগুলো দেখতে না পারে। কিন্তু বাংলাদেশে তো আর এইভাবে করে না কেউ। এবং এইখানে যে আর পালসি হলে যে হাতে যে পজিশন থাকে সেটাকে বলা ওয়েটার স্কিপ পজিশনে থাকে হাতটা। এই যে এখানে এটা হচ্ছে আর পালসি পেশেন্টের হাতের পজিশন, এইটাকে বলা হয় যে ওয়েটার টিপস পজিশন। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার স্পাইন অফ স্ক্যাপুলাটা বুঝি নাই। কোনটা? স্পাইন অফ স্ক্যাপুলা। স্ক্যাপুলা যে স্পাইন অফ অ্যানাটমি আছে, স্ক্যাপুলার কতগুলো তো অংশ থাকে। এখন স্পাইনে স্ক্যাপুলার যে অংশ তার ভিতরে একটা নাম হচ্ছে স্পাইন অফ দি স্ক্যাপুলা। এটা থাকে হচ্ছে পিছনের দিকে। পিছনের দিকে স্ক্যাপুলাতে দুইটা সারফেস থাকে, এন্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেসের উপরের দিকে থাকে হচ্ছে এই স্পাইনটা থাকে। এটা হচ্ছে একটা বনি ক্রেস্টের মতো। এটা এই বনি ক্রেস্টের মতো, যেটা দেখা যাচ্ছে যে এটা উপরের দিকে সাইডের দিকে যখন এক্সটেনশন হয় তখন ওইটা নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস হয়। কি বোঝা গেল? স্যার বুঝি নাই। এটা হচ্ছে স্ক্যাপুলার একটা অংশ, যেটা স্ক্যাপুলার পিছনের দিকে সারফেসে থাকে। এটা হচ্ছে একটা বনি প্রজেকশন। এখানে বোনসটা একটা শেলফের মতো একটা বনি প্রজেকশন থাকে। এই অংশটার নাম হচ্ছে স্পাইন অফ দি স্ক্যাপুলা। আমি কি দেখাচ্ছি, আপনি কাটসারটা রাখছি, সেটা দেখতে পাচ্ছেন না? জি স্যার। এই যে শেলফের মতো, এই এখানে বোনসটা তো, এটা তো ফ্ল্যাট বোনস, কিন্তু এখানে বোনসটা হচ্ছে যে এরকম বাইরের দিকে শেলফের মতো প্রজেকশন হয়ে গেছে। এবং এই বনি প্রজেকশনটাকেই বলা হচ্ছে স্পাইন অফ দি স্ক্যাপুলা। এবং এই স্পাইন অফ দি স্ক্যাপুলার উপরে যে জায়গাটা থাকে সেইটাকে বলা হয় সুপ্রা স্পাইনাস ফসা, আর স্পাইনের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ইনফ্রা স্পাইনাস ফসা।
কি কনফিউশন আছে কি নেই সেটা বলেন। স্যার বুঝতে পারছি। আর এই স্পাইন অফ দি স্ক্যাপুলা এটা হচ্ছে ল্যাটারাল সাইডে, এটা এই দেখেন অ্যাক্রোমিয়ান প্রসেসটা কিন্তু স্পাইন অফ দি স্ক্যাপুলার ল্যাটারাল সাইডের এক্সটেনশন, এটা ল্যাটারাল সাইডে যে প্রসেসের মতো তৈরি করতেছে যেটার সাথে ক্লাভিকল যুক্ত হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। স্যার অস্টিওয়েডটা কি? কোনটা? অস্টিওয়েড। অস্টিওয়েড, জি স্যার। OSTIOD, বোনস যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় তার ভিতরে একটা জিনিস হচ্ছে অস্টিওয়েড বলা হয়। এটার কেমিক্যাল কম্পোজিশন ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটিট। স্যার মিনারালাইজেশন অফ ম্যাট্রিক্সটা কি? মিনারালাইজেশন তো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে যে অর্গানিক এগুলো হচ্ছে ইনঅর্গানিক ম্যাটারে কনভার্ট হতে থাকে, সেই প্রসেসটাকে মিনারালাইজেশন বলা হয়, খনিজায়ন বলে। স্যার ক্যালসিফিকেশনটা কি? ক্যালসিফিকেশন হচ্ছে যে ইউজুয়ালি যদি সহজ সরল করেন যে আপনার শরীরে কোথাও যদি ক্যালসিয়াম সল্ট গুলো ডিপোজিট হতে থাকে যার কারণে ওই পার্টটা যদি শক্ত হয়ে যায় তখন সেটাকে ক্যালসিফিকেশন বলা হয়। স্যার আবার একটু বলেন। ক্যালসিফিকেশন যদি সহজ সরল ভাষায় বলতেছেন যে এটা হচ্ছে ক্যালসিয়াম সল্টের ডিপোজিশন, যে ক্যালসিয়াম সল্ট গুলো ডিপোজিট হয়ে কোনো একটা স্ট্রাকচারের ভিতরে যখন ডিপোজিট হয়ে জমা হয় এবং ওই স্ট্রাকচারে তখন যে নরমাল যে আর্কিটেকচার থাকে টেক্সচার থাকে সেটা তখন পরিবর্তন হয়ে শক্ত হয়ে যায়, তখন সেইটাকে বলা হয় ক্যালসিফিকেশন, সেই প্রসেসটাকে। জি স্যার বুঝতে পারছি। আর কোনো আছে? যদি না থাকে তাহলে আমি বের হয়ে যাই। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।